নমস্কার, কৃষ্ণা ন্যাচারাল ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বিকেলবেলা চলে এসছে একটুখানি মাঠে ঘুরতে। তো এখন বেলা প্রায় পড়তেই চলেছে, সূর্যি মামা পাটে বসেছে। তো চারিদিকে সব ধান কাটা হচ্ছে, আর একদম ধান সব পেকে গেছে, একদম কাটার মধ্যে ধান পেকে এবার ধান পুরো লুটিয়ে পড়ে যাচ্ছে। তো এইদিকে ওই দেখুন ওইখানে একটা জমিতে ওটা মেশিন দিয়ে কাটা হয়েছে, এটা হাতে কাটা হয়েছে, আর এটা কাটা হয়ে গেছে, এটা চাষও দেওয়া হয়ে গেছে, এবার আলু বসানো হবে। আর এই সময়টা না বিকেল বেলাটা বেশ ভালো লাগে মাঠের দিকে আসতে, এখন পুরো সোনালি ধান চারিদিকে। আরো এলাম আপনাদের সাথে কিছু কথা বলতে। আপনারা অনেকে অনেক ধরনের কোশ্চেন করছেন, বাড়ির মধ্যে সবসময় সব কোশ্চেনের উত্তর দেওয়া সম্ভব হয় না। বাড়িতে সবসময় টুকটাক কাজ লেগেই আছে, টুংটাং আওয়াজ লেগেই আছে। ওই জন্য ভাবলাম যে একটু ফাঁকার দিকে যাই, গিয়ে আপনাদের সাথে একটুখানি ভালো করে কথা বলি। তো কয়েকদিন আগে আমরা আগের ব্লগে দেখেছেন যে আমরা রমাদের বাড়িতে গিয়েছিলাম। তো রমাদের ব্যাপারে অনেকে অনেক রকম কোশ্চেন করেছেন। এর আগে অনেক ভিডিওতেই আমি বলেছিলাম যে রামকৃষ্ণ কিভাবে মারা গিয়েছে, রমার কটা ছেলে মেয়ে সবই বলেছিলাম। তো এই ভিডিওতে আর একবার আমি বলে দিচ্ছি, অনেক নতুন বন্ধুরা এসেছে, তো ওনারা কমেন্ট করে আমাকে জানতে চেয়েছেন। এছাড়াও আমাদের কে কত পড়াশোনা করেছি, আরও বিভিন্ন কোশ্চেন। বর্ণিতার বাবাও কিছু উত্তর দেবে। ও এখন মোবাইলটা ধরে আছে, আমি কথা বলছি, এরপর আমি মোবাইলটা ধরে ও কথা বলবে। আবার কি উঠছে সব, সেই ছোট ছোট পোকাগুলো উঠছে চারিদিকে, মানে আর এত তাড়াতাড়ি মানে কি বলবো, বেলা চলে যাচ্ছে যে বলার নেই। সকাল হচ্ছে, বাড়ির কাজ কর্ম করতে করতেই রান্না বান্না করতে যাচ্ছি, রান্না বান্না করে যেই ফিরছি 3টে সাড়ে 3টে, আর এসে শুধু আমি মানে আধ ঘন্টা বসেছি। তারপরে বর্ণিতার বাবা বলছে কি করে যাবে, বললে যে চলো মাঠের দিকে যাই। তাহলে চলো, দেখুন আস্তে আস্তে 4টে বেজে গেছে, আর এরপরই 4:30 বাজলেই আমাদের গ্রামের দিকে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। কিন্তু গরমকালের দিনে হলে না এখনো কত বেলা, মানে রোদে এতটাই রোদের জোর থাকে যে বাইরে বেরোনোই যাবে না। এখন দাঁড়িয়ে ভাবছি গরমকালটা কিরকম হয়, কল্পনায় আসছে না, মাথায় আসছে না। যখন দেখবেন গরমকালে দাঁড়িয়ে যদি ভাবি যে শীতকালটা কেমন হয়, তখন মাথায় আসবে না। এমন পরপর 6টা ঋতু ঘুরতে থাকে। তো যাই হোক, অনেক কিছু বকে ফেলছে। মেন কথা যেটা বলার জন্য এখানে আমরা এসেছি সেটা হচ্ছে যে রমাদের বাড়ি হচ্ছে জায়গাটা সেদিন আপনাদেরকে বলা হয়নি। ওদের বাড়ি হচ্ছে হরিংখোলা। হরিংখোলার ব্রিজ হয়তো অনেকে জানেন, ওটা হচ্ছে মন্দেশ্বরী নদীর ওপর। আমি বলেছি মানে তারকেশ্বর থেকে যে রাস্তাটা আরামবাগের দিকে যাচ্ছে, যে রাস্তাটা মানে আরামবাগের দিকে যেতে, তার আগে হরিংখোলা পড়ে, তারপরে মানে মায়াপুর পড়ে, এরকম পরপর পড়ছে। তো যাই হোক, ওই হরিংখোলাটা হচ্ছে ওদের বাস স্টপেজ, আর ওদের ট্রেন দিয়ে যেতে গেলে ওদের মায়াপুর মানে হরিংখোলার পরে মায়াপুর পড়ছে, সেটা হচ্ছে ওদের ট্রেন থেকে নেমে ওদিক দিয়ে আসতে গেলে অনেকটা দূরত্ব। ওই জন্য ওরা কি করে, বাসেতেই যাতায়াত করে। কারণ আমার বাপের বাড়ি রমাদের বাড়ি থেকে হরিংখোলায় চাপলে সোদপুর এসে নামবে, আর সোদপুর থেকে আমার বাপের বাড়ি পঞ্চাননতলা, দুটো ওকে বাস চাপতে হয়। আর আমার বাড়ি থেকে গেলে তো আমরা বাইকে করেই যাই বা গাড়িতে যাই, এই হচ্ছে ব্যাপার। যেটা কথা, রমার হচ্ছে 2টো ছেলে মেয়ে। রমার ছেলে বড়, রমার ছেলের এখন বয়স হচ্ছে, রমার ছেলের বয়স হচ্ছে এখন 15 বছর। ও এবছর মাধ্যমিক দিচ্ছে। আর রনিতার বয়স হচ্ছে 10 বছর। আমাদের বর্ণিতা থেকে রনিতা 1 বছরের ছোট। বর্ণিতা 11 বছর আর রনিতা 10 বছরের। এই হচ্ছে 2টো ছেলে মেয়ে। আর আমাদের যে গ্রামের নাম হচ্ছে ঘোলতাজপুর। রামকৃষ্ণ কিভাবে মারা গিয়েছিল আপনাদের বলি। রামকৃষ্ণ মারা গেছে আজ হয়ে গেছে 6-7 বছর। তো রামকৃষ্ণর একটুখানি অ্যাজমার প্রবলেম ছিল। ঠান্ডা লাগলে না সর্দি মতো হয়ে টান হতো, তো শ্বাসকষ্ট হতো। তো এইরকম ভাবেই মানে ডাক্তারি করতো, ওষুধ খেতো, ভালো হয়ে যেত, এরকম ভাবেই চলছিল। তারপরে আমরা একবার নিয়ে এসে ওকে কলকাতায় ডাক্তার দেখাই। তো ওখান করে ডাক্তারবাবুর ওষুধ খেয়ে ও খুবই ভালো ছিল। এবার আমাদের না অনেকটা জমি জায়গা আছে, তো জমি জায়গার ওপরই ওদের সবকিছু নির্ভরশীল, সংসার চলে। আর রমার বরেরা 4টে ভাই। রমার বর হচ্ছে মেজো ছিল। ডাক্তারবাবু বলেছিলেন, কলকাতায় যে ডাক্তারবাবু আমরা দেখিয়েছিলাম, তো উনি বলেছিলেন যে মাঠের কাজকর্ম কিছু ওকে বারণ করেছিলেন। যেমন হচ্ছে জমিতে যে ওষুধ দেওয়া হয় না, ধান জমিতে বলুন আলুতে বলুন, ওই ওষুধ দেওয়ার কাজটা করা যাবে না। আর একটা হচ্ছে যখন ধান ঝাড়া হয় তখন দেখবেন প্রচুর ধুলো ওড়ে, যারা ধান ঝেড়েছেন তারা জানবেন প্রচুর ধুলো ওড়ে। তো ওই ধান ঝাড়ার কাজটা বারণ করেছিল। আর হচ্ছে ওকে বলেছিল যে ঠান্ডা লাগানো যাবে না, মানে সারা বছর ওকে গরম জলে চান করতে হবে, রোদে দেওয়া জলে চান করতে হবে, আর কোনো রকম কোনো ঠান্ডা জিনিস খাওয়া যাবে না। তারপরে হচ্ছে অনেক কিছু এইসব বারণ ছিল। তো ও কিছু জিনিস মেনেছিল, কিছু জিনিস মানতে পারতো না, কারণ চাষবাসের ব্যাপার, চাষবাস নিয়ে সারাক্ষণ থাকতে হতো। তো যেদিন ঘটনাটা ঘটেছিল সেই দিন হচ্ছে ছিল ফাল্গুন মাস, তখন আলু ভাঙা চলছিল। এবার সেদিন সারাদিন ঝিম করে বৃষ্টি পড়েছে,
আর ও কি করেছে সেই বৃষ্টিতে ওই মানে সবাই ছিল, সব ভাইগুলো ছিল, ওর বাবা সবাই মিলে ছিল, কিষেন আরো সবাই ছিল, দিয়ে ওদের আলু ভাঙা হচ্ছিল, অনেকগুলো জমি তো আলু টালু ভাঙা হচ্ছিল, আলু বয়ে নিয়ে আসছে বাড়িতে, মানে ভিজে মাথাতে এরকম ঠেকেছে সারা দিনটা, ওই জলটা মাথায় বসেছে। এবার রমা বারণ করেছে, বলছে যে এই তো দুখানে আলু আছে নিয়ে চলে আসে, এসে চান টান করে খাওয়া দাওয়া করে আমি একদম রেস্ট নেবো। দিয়ে তখন বিকেল 5টা বাজে ও বাড়িতে আসে, এসে চান টান করে দিয়ে তারপর খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার পরেতেই ওর হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়। বাড়ির যে দাদা ভাইরা আছে তারা ডাক্তারের কাছে নিয়ে যায়, তো ডাক্তারবাবু দেখে ওকে একটা আপাতত ইঞ্জেকশন করে, ইঞ্জেকশন করার পরেতে বলে যে ওকে মানে হসপিটালে নিয়ে যেতে। তো সাথে সাথে গাড়ি ভাড়া করে আরামবাগ হসপিটালে নিয়ে যেতেই মানে রাস্তাতেই দুর্ঘটনাটা ঘটে। ওখানেই তো হঠাৎ করে ওর প্রচন্ড শ্বাসকষ্ট হতে শুরু করে এবং ওইখানেতেই ও হার্ট ফেল করে। এই হচ্ছে ঘটনা, এইভাবেই রামকৃষ্ণ মারা গেছে। তো এটা মানে কি বলুন তো, বলতে গেলে অনেক কষ্ট হয়, তবু আমি আপনাদের কাছে বলছি, কারণ এর আগে ভিডিওতে এক দুবার বলেছি। রমাও হয়তো আমাদের মাঝে মাঝে ব্লগগুলো দেখে, ও শুনলে কষ্ট হবে, সেই জন্য সবসময় বলতে পারি না। আর আপনারা বারবার বলছেন কমেন্টে কত লিখবো, এই জন্য আমি আজকে একটুখানি ছোট করে ঘটনাটা বললাম। বাকি যে কোশ্চেনগুলো আপনারা করেছেন সেগুলো একটু বর্ণিতার বাবা উত্তর দিই। দেখুন, কথা বলতে বলতেই সূর্যি মামা ডুবে গেল, একদম একটুখানি লাল হয়ে আছে। এতক্ষণ দেখো গোল থালার মতো আমি কতক্ষণ কথা বলেছি, তার মধ্যে ওই একটুখানি দেখা যাচ্ছে লাল আবহাওয়াটা। পারলে কৃষ্ণাই বলতে পারতো, আমার ওপর ট্রান্সফার করে দিল, বললো আমি অনেক বকে ফেলেছি, এবার তুমি একটুখানি বলো। আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে বর্ণিতা এখন কেমন আছে। আপনারা হয়তো বিভিন্ন ভিডিওতে, আমাদের রান্নার ভিডিওতে বা ব্লগ চ্যানেলে আপনারা হয়তো দেখছেন যে ও ভালোই ছোটাছুটি করছে, হাঁটাহাঁটি করছে। তো তাও আপনারা জিজ্ঞাসা করেছেন, তো আমি বলি ওর না কোনো প্রবলেমই আর নেই। যে প্রবলেমের জন্য আমরা গিয়েছিলাম ওখানে অনেক ভয়ে, মানে বললে আপনারা বিশ্বাস করবেন না, যেদিন অপারেশন ওর হবে, আমরা যে গিয়েছিলাম ভেলোরে, যেদিন অপারেশন হবে তার আগের দিন পর্যন্ত, মানে আমি কৃষ্ণাকে পর্যন্ত বলিনি, ও তো আমার ওপর কনফিডেন্ট, আমি যাচ্ছি মানে ঠিক আছে, আমি যাচ্ছি মানে খোঁজ খবর নিয়ে গেছি, ও আমার ওপরে নির্ভর করছে পুরোটা। আমি ভাবছি যে বাচ্চা মেয়ে হাঁটতে পারছে, তাকে অপারেশন করে কি হবে, কারণ আমাদের ওপরে ডিসিশন, মানে কাউকে যে জিজ্ঞাসা করব, কারোর থেকে যে সাজেশন নেবো সেরকম কিন্তু কেউ নেই। দেখেছেন আমার বাবা বা আমার আত্মীয় স্বজন, মানে সবাই একটুখানি আমাকেই জিজ্ঞাসা করে কিছু সুবিধা অসুবিধা হলে, এবার আমি কাকে করব। তো আমার মনে মনে এটা ভয় লাগছিল যে কি করব, করাবো। এমনও তো মনে হচ্ছে যে অপারেশন যেদিন হবে তার আগের দিন যে এদেরকে বলি যে চলে যাই বাড়ি, এখন কিছু করব না, এরকম ভয় লাগছিল। কিন্তু এখন বলতে বাধা নেই যে যেভাবে ওর অপারেশনটা করেছেন ডাক্তারবাবু, তাকে তো মানে শতকোটি প্রণাম। এখন ওর যে সমস্যাটা ছিল যে হাঁটতে হাঁটতে কিছু কিছু সময়, সব সময় নয়, যে ওর ওই প্যাটেলাটা বা ওই মালাই চাকিটা একটুখানি ডিসপ্লেস হয়ে যেত, এদিক ওদিক হয়ে যেত, ও বসে পড়তো, সেখানে লাগতো। তো সেই জিনিসটা আর একদমই হয় না, মানে দুটো পায়েরই ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে। আপনারা হয়তো জানেন না, ডাক্তারবাবু এটাও বলেছিলেন যে প্লেটগুলো লাগানো আছে ওগুলো কিন্তু আবার বের করতে হবে, তার জন্য আমাদেরকে আবার যেতে হবে। এবার যতদিনে ওর পাটা একদম ঠিকঠাক শেপে আসছে ততদিন পর্যন্ত প্লেটটা লাগানো থাকবে। এবার কবে কি যাব না যাব সেগুলো তো আপনাদেরকে আবার দেখাবো, আবার একটা টেনশন। কিন্তু আগের থেকে এবারে টেনশনটা কম, যে প্লেটটা যেকালে ঠিকঠাক ভাবে অপারেশন করেছেন, উনি আবার অপারেশন করবেন, ওনার ওপর তো অনেকটাই ভরসা আমাদের এসে গেছে। তো এই গেল বর্ণিতার কথা। আর একটা দেখলাম অদ্ভুত ধরনের প্রশ্ন, এই কিছুদিন আসছে, এটা কিন্তু এর আগে আসতো না, যেটা হচ্ছে আমাদের পড়াশোনা। প্রথমেই বলতে গেলে পড়াশোনা কিন্তু আমাদের ফ্যামিলিতে, আমাদের ফ্যামিলি মানে খুবই নিচে থেকে উঠে আসা ফ্যামিলি, একদমই মানে কি বলবো, একটা টাইমে আমার বাবার মুখ থেকে শোনা, আমরা তো অনেক যত্ন করে আমাদেরকে মানুষ করেছে আমার বাবা মা, কিন্তু দেখতে গেলে আমার বাবার যে ছোটবেলাটা মানে খুবই দারিদ্রতার মধ্যে কেটেছে, মানে খেতেই পেতেন না যাকে বলে। এই যেখানে আমরা থাকি না, যেটা আমাদের বাড়ি এখন আপনারা দেখছেন, এটা কিন্তু আমার বাবার মামার বাড়ির দেশ। আমাদের বাড়ি আপনাদেরকে দেখিয়েছিলাম, পুরনো বাড়ি, তারকেশ্বরের যে গুড়িয়া ভাটা বলে একটা জায়গা আছে, সেখানে ওখানকারও ব্লগ করা আছে। আমরা কয়েক মাস আগে বা এক বছর আগে, ঠিক খেয়াল পড়ছে না, তো আমরা গিয়েছিলাম যে পুরনো যে বাড়ি, সেখানে কোনো জায়গা জমি ছিল না, এখানে আমাদের উঠে আসা, এখানেই তারপর আমাদের বাড়ি, মানে অনেক বছর হয়ে গেল, সেটা ওই 60-62 সাল এরকম। পিসিমা তখন খুব ছোট, যখন আমার ঠাকুমা নিয়ে চলে এসেছিলেন এখানে, তো তখন থেকেই এখানে আর কি আমরা বসবাস শুরু করেছি। আর আমার বাবার যে জন্ম এখানেই হয়েছে, তো আমরা এখানকারই বাসিন্দা হয়ে গেছি। মানে এতটাই কষ্ট ছিল, আমার বাবা তো খেতেই পেত না, মানে একদম পড়াশোনা তো ছেড়েই দিন, আমার বাবা
মানে টিপসই করে, নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, মানে একদম কিচ্ছু জানে না পড়াশোনা, কিন্তু জ্ঞানের দিক থেকে, দায়িত্বের দিক থেকে সেদিক দিয়ে কিন্তু কোনো কম যান না আর কি, বা কথাবার্তা যাই বলুন, সব দিক থেকে কেউ দেখলে বুঝতে পারবে না যে উনি একদমই লেখাপড়া জানেন না। আমার মা তবুও গিয়েছিলেন ওই 5 পাস, আমার মা বলে যে 5 পাস। আমার পিসিমা কিছু লেখাপড়া জানেন না, কিন্তু নিজের নাম সইটা করতে পারে, মানে পরে পরে আর কি প্রয়োজনের তাগিদে শিখেছেন শুধু নামটা সই করা। একজন লিখে দিয়েছিল, সেটাই প্র্যাকটিস করে করে তার উপর দিয়ে বুলিয়ে বুলিয়ে সেটা আর কি করেছেন। আর তারপর যদি আমার কথা বলি, আমার অনেকে হয়তো জানেন আমি ওই গ্র্যাজুয়েশন করেছি, অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পড়েছি, তো কমার্স গ্র্যাজুয়েট, এটা হচ্ছে আমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন। আর ডিএলএড ট্রেনিং করেছিলাম, প্রাইমারি টিচার্স ট্রেনিং করেছি, এই কম্পিউটার শিখেছি এই সব পর্যন্ত। আর কৃষ্ণা হচ্ছে ও প্রাইমারি টিচার্স ট্রেনিং করেছে বিয়ের পরে আমাদের এখানে এসে, আর ও হচ্ছে এইচএস পাস। এই হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন। আমার দিদি মাধ্যমিক পাস, আর বর্ণিতা এখন পড়াশোনা করছে, আর বুবলুর তো এখনো পড়াশোনা শুরু হয়নি। এই হয়ে গেল আমাদের হোল ফ্যামিলির পড়াশোনার আর কি যে শিক্ষাগত যোগ্যতা। একটা কথা বলি, শিক্ষাগত যোগ্যতা যেটা স্কুলে গিয়ে হয় সেটা তো হয়ই। একটা কথা বলি, স্কুলে গিয়ে যে শিক্ষাগত যোগ্যতা সেটা তো হয়ই, ওটা দরকার, কিন্তু আরেকটা সবচেয়ে বড় কথা যেটা আমার বাবাকে দেখে আমি যেটা শিখি, যে মানুষের সঙ্গে কিভাবে কথাবার্তা বলতে হবে, ব্যবহার করতে হবে, এইটা কিন্তু স্কুলে গেলেই শুধু হয় না, মানে এটা একটা কালচারের ব্যাপার, যে যেভাবে ওটা হ্যান্ডেল করে। তো এই হয়ে গেল কমপ্লিট। আমি তো মোটামুটি খুবই ফর্সা, আর সেটা তো আপনারা জানেন, যার জন্য কি হচ্ছে যে লাইট না এত কমে যাচ্ছে, মোবাইলে লাইট বাড়িয়ে বাড়িয়ে একদম শেষ পর্যায়ে চলে গেছে। এবার এমন অন্ধকার হয়ে যাচ্ছে, আপনাদের আরো অনেক কোশ্চেন আছে যেগুলো আপনাদেরকে বলবো, কিন্তু এখানে আর বলা যাবে না, তাহলে মানে আমাকে আর দেখতে পাবেন না স্ক্রিনে। তো সেই জন্য কি গো, বাড়ি যাবে? তো আমরা বাড়ির দিকে যাই, গিয়ে ওখানে গিয়ে কথাবার্তা বলবো আর কি, চা খেতে খেতে। তোমার সেই উল্টো পাল্টা কথাবার্তা যেটা মাঝে মাঝে সব বন্ধুরা কমেন্ট করে বলে, দাদা এমন এমন কথা বলে যে কি বলবো, হাসতে হাসতে পুরো পাগল। শীত করছে, জ্যাকেটটা পরো, শীত করছে কিন্তু মাঠে, বা ঠান্ডা পড়ে গেছে, দুদিন গরম গরম পড়ে গেছিল, আবার বেশ ঠান্ডা পড়েছে। এসো, ভালো করে চা করে দেবে, দুধ চা, ঠিক আছে? রচা চলবে না আজকে। আজকে চিনি ছাড়া দুধ ছাড়া আজকে তোমার চা করে দেবো। তাহলে চাটাই কেন দেবো, ওটাও ছাড়া করবে না? চা ছাড়া কি চা হয় বলো? গরম জল হয়ে যাবে। কেন, যদি কাঁঠালের আমসত্ত্ব হতে পারে, চা ছাড়া চা হবে না কেন? কাঁঠালের আমসত্ত্ব? হ্যাঁ, খেয়েছো? হ্যাঁ, সেটা তো কাঁঠাল থেকে রস বের করে তো হবে। হ্যাঁ, সেটাই তো বলছি, কাঁঠালের আমসত্ত্ব। কাঁঠালের আমসত্ত্ব হয়, কাঁঠালের কাঁঠাল সত্ত্ব হবে। হ্যাঁ, তুমি আমাকে বোকা পেয়েছো না। আই দেখো, ফুল খাবে কি বলো? কি ফুল? আই দেখো, সরস্বতী পূজা এখনো হয়নি, ফুল ধরে। তোমার শুধু সেই উল্টো পাল্টা, সরস্বতী পুজো হলে এইগুলো খেলে তোমার কাশি হবে। এখন আমি কি খাওয়াই যাবে না। আমি এখন বলেছি, আমি বলছি সরস্বতী পুজো তুমি যেদিন খেতে আসবে, এইটা হাতের কাছে আছে, কিচ্ছু পাবে না, সব খাওয়া হয়ে যাবে সবাই। আমার জন্য থাকবে 2-4টে বলে গেছে এই যে ভিডিওতে। বউটা বলেছে, দেখেছে এখানকার লোকজন সব দেখবে, দিয়ে বলে দুটো রেখে দিওর জন্য। ওই গাছটাতেও হয়েছে, দেখো কত বড় হয়ে গেছে গো, বড় বড়, এগুলো বড় বড়, কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে বড় বড়। এগুলো সরস্বতী পুজোর টাইম এলে তবে ঠিকঠাক হবে, জানো না নাকি? চলো 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 চলো, করে সন্ধ্যে হয়ে গেল। আসো পাঁচালি, আসো তাড়াতাড়ি আসো। না গো, তোমাকে দুধ চাই খাওয়াবো, আসো। চলো, রাচা দেবো না। একটা জিনিস খুব খারাপ হয়েছে জানো, এই যে মেশিনটা এসে সুবিধা হয়েছে মানুষের, ধান কাটার মেশিনটা গো, সুবিধা হয়েছে, তাড়াতাড়ি হচ্ছে, খরচা কম হচ্ছে, কিন্তু এই যে কুটিগুলো যে বেরিয়ে যাচ্ছে না, ওগুলো সব পুড়িয়ে দিচ্ছে, ওই তো পোড়াচ্ছে। এক তো বায়ু দূষণের কোনো সীমা নেই, তার উপর ওই দেখো, বলতে বলতে ওই দেখো দূরে দেখো কত পুড়িয়ে সব অন্ধকার হয়ে গেছে, দেখো। হ্যাঁ, দেখতে পাচ্ছি, তাই তো, সব জ্বলছে, ওই তো দূরে জ্বলছে। তাহলে চারিদিকে পুড়িয়ে পুড়িয়ে সব, এইটা কিন্তু আগে ছিল না তো। এই একই সমস্যা জানো দিল্লিতে, কিন্তু দিল্লিতে তো অত চাষবাস হয় না। পাঞ্জাব, হরিয়ানা, আশপাশের যে রাজ্যগুলো, সেখান থেকে সব এত পলিউশন, এত ধোঁয়া উড়ে আসে যে দিল্লিকে পুরো অন্ধকার করে দেয় এক একটা টাইমে। হ্যাঁ, এ বুঝতে পারছো, আমাদের এখানে কিন্তু এটা ছিল না, এই কয়েক বছর, জাস্ট 2-4 বছর শুরু হয়েছে। তার মানে দিনে 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 কি পরিস্থিতিটা হবে এখানে। আর শীতকালে কি হয় জানো তো, পলিউশন আরো সবচেয়ে বেশি ধরা পড়ে, কারণ
বাতাস ঠান্ডা থাকে আর পুরো একদম কুয়াশার মতন হয়ে যায়, যার জন্য পলিউশন শীতকালে আরো বেশি বোঝা যায়, এই রাস্তাঘাট পুরো অন্ধকার হয়ে যায়। তাই তো। চলো চলো বাড়ি যাই। আরে এখন তো ধান তো সবাই মেশিনই কাটাচ্ছে, খরচা কম, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাতে কাটাচ্ছে। তারপর দেখো গরুও আগের থেকে অনেক কমে গেছে, যে গরুতে খাবে। হ্যাঁ, খড়টা নিয়ে করবে কি, তারপর হ্যাঁ ছাওয়া হতো সেটাও আর হয় না। হ্যাঁ, মাটির ঘর যার আছে আছে, কেউ নতুন করে আর করছে না। এইসব সমস্যার জন্যই তো। যেমন আমাদের যেমন ছাওয়ার লোক পাচ্ছি না, খড় যে ছেয়ে দেবে সেই লোক পেলাম না, যার জন্য কি করলো আমরা খড় বাদ দিয়ে আমরা তো টালি। তারপর দেখো খড়ের মেইনটেনেন্স আছে, প্রত্যেক বছর তোমাকে খড়টা ছাইতে হবে, কিন্তু একবার তুমি যদি টালি খোলা অ্যাসবেস্টাস লাগিয়ে দাও তাহলে কিন্তু আর কিছু করতে হয় না, মেইনটেনেন্স নেই। উঠে যাচ্ছে পয়সা। আগে বুবলুর আবার ঘুম থেকে ওঠার টাইম হয় না। হ্যাঁ, অনেকক্ষণ ঘুমোচ্ছে আজকে, সেই দুপুরবেলা শুয়েছে খেয়ে দে। সেই একদম মাকে খুঁজবে ফার্স্ট, একবার দেখতে পেয়ে গেলে তারপর আর কিছু বলবে না। আমাদের গ্রামের দিকে একটা জিনিস খুবই ভালো, সেটা হচ্ছে নিস্তব্ধতা। দেখুন এই যে জায়গায় এসছি না, এখানে কিন্তু খুব একটা যে গাড়ি টাড়ি কিছু যায় না, মাঝে মাঝে একটা হয়তো বাইক যাচ্ছে এই রাস্তাটা দিয়ে, এমনি খুব নিস্তব্ধ, যার জন্য ভালো লাগে একটুখানি ঘুরতে। বেশি কোলাহল আর ভালো লাগে না, চেঁচামেচি হই হুল্লোড় আর ভালো লাগে না। দেখতে পেয়ে গেছে, চলে এসেছে। কটা বাজে দেখো, বন্ধে বন্ধে চলে এসেছে 5:15। হ্যাঁ, মা সন্ধ্যে দেওয়ার জন্য একদম ড্রেস চেঞ্জ করে ফেলেছি। আর বুবুর গলা পাচ্ছি উঠে পড়েছে। হ্যাঁ, বুবু উঠে পড়েছে তো খাই দিয়েছি। ভালো করেছি। পিচি আর পিসি পিচি আর পিসি, তুমি ঘুমাচ্ছিলে তো? তুমি ঘুমাচ্ছিলে তো? হ্যাঁ, কি হাসি রে। তুই কি পরেছ এটা? তুই কি পরেছ? প্যান্ট পরেছ? মাঠ থেকে বাড়ি ফিরে এসে এবার একটুখানি ফাঁকা হয়েছি, বুবলু সোনাকে খাওয়ালাম, মাকে, বন্যদের বাবাকে সবাইকে চাটা করে দিলাম, সব খাওয়া দাওয়া হলো। এবার আপনাদের কোশ্চেনের উত্তর দিতে বসেছি। আরো অনেক কোশ্চেন আপনারা করেছেন, তো কোশ্চেন গুলো আমি একটুখানি পড়ে শোনাচ্ছি। কিছু কিছু কোশ্চেন আমরা সব সিলেক্ট করে রেখে দিয়েছি আপনাদেরকে, মানে সেই কোশ্চেনের উত্তরগুলো দেওয়ার জন্য। প্রথমেই আছে যে এত টাকা রোজগার করি তবু এত সাধারণ ভাবে থাকি কেন? সুমিতার নতুন চ্যানেল কবে খুলবে? বুবলু খুব দুষ্টুমি করে, ওকে কিন্ডারগার্টেন স্কুলে কেন দিচ্ছেন না? আমরা এত হাসি খুশি কিভাবে থাকি, আমাদের কি কোনো প্রবলেম হয় না? কি করে আমাদের সংসার চলে? এত বড় বাড়িটা কি ইউটিউবের টাকায়? তো এই সব কিছু কোশ্চেনের উত্তর দেবে বর্ণিতার বাবা, ওই ভালো উত্তরটা দিতে পারবে। তো অনেকগুলো কোশ্চেন তো ও হড় করে সবকিছু বলে দিল, যেগুলো আমরা সিলেক্ট করেছি। প্রথম প্রশ্নের উত্তরটা দিই যে আমরা এত টাকা রোজগার করেও কি করে এতটা সাধারণ থাকি। প্রথমত মানে এই রোজগার রিলেটেড আরো কোশ্চেন আছে, তো সেগুলো যখন বলবো তখন রোজগারের ব্যাপারটা বলবো। আপাতত বলি কি করে আমরা এত সাধারণ ভাবে থাকি। আসলে আমাদের কি বলবো, মানুষের একটা শেকড় বলে তো জিনিস থাকে, তো আমাদের শেকড়টা হচ্ছে একদম সাধারণ। মানে আজকে আমরা যদি কি রোজগার করি সেটা তো পরে আসছি সে বিষয়ে। আমরা যদি আজকে মানে কি বলবো লাখ লাখ টাকা রোজগার করি বা কোটি কোটি টাকাও রোজগার করি, আমাদেরকে চেঞ্জ করা খুব মুশকিল। দেখবেন কিছু কিছু মানুষ থাকে, তাদেরকে যত টাকাই দিয়ে দাও, যেভাবেই দিয়ে দাও, তারা সেই ছোটবেলা থেকে যেভাবে মানুষ হয়ে এসছে, যেভাবে চলাফেরা করে এসেছে, সে কিন্তু সেই জিনিসটাকে ছাড়তে পারে না। আর এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নেই, বরঞ্চ আমাদের ভালো লাগে। এর আগেই আপনাদেরকে বললাম যখন বিকেলের দিকে আমরা ব্লগটা শুট করছিলাম, যে আমাদের কিরকম কন্ডিশন ছিল, কি অবস্থা থেকে আমরা উঠে এসেছি। তো সেখান থেকে উঠে আসার পরে এতটা যে হয়েছে, এটাই আমাদের কাছে বিরাট বিলাসবহুল ব্যাপার আর কি। আবার এর থেকে আরো ভালো, মানে এইটা যদি সাধারণ হয় তাহলে মানে আমরা সাধারণ থাকতেই বেশি পছন্দ করি। তো তাতে কিছু প্রবলেম কিছু হয় না, উল্টে কোনো সময় কোনো সুবিধা অসুবিধা হলে সেই লেভেলটাকে যদি ধরে রাখা না যায় তাহলে কিন্তু মুশকিল। তার থেকে আমরা যেমন আছি ভালো আছি, কম টাকা রোজগার হলো তাতেও যেমন ঠিক আছি, একটু বেশি টাকা রোজগার হলে তাতেও ঠিক আছি। যার জন্য ওঠা পড়া যে জীবনে হয় না, তখন আমাদের কিছু সমস্যা হয় না। মানে ডাল ভাত খেলেও ঠিক আছে, মাংস ভাত খেলেও ঠিক আছে, এরকম ব্যাপার আর কি। পরের কোশ্চেনটা, এটা অনেকে করেছেন, আজকে থেকে নয়, গত কয়েক মাস ধরে করছেন, যে সুমিতা কবে চ্যানেল খুলছে আর কি, নতুন চ্যানেল খুলছে। তো এর উত্তরটা দিই, সুমিতা সত্যি সত্যি একটা চ্যানেল খোলার ব্যাপার একটা হয়েছিল, সেটা প্রায় আমাদের দুর্গাপুজোর আগে থেকেই কথাবার্তা চলছে। ওরও খুব ইচ্ছা, ও তো জানেন খুব সুন্দর আঁকতে পারে, ডিজাইন করতে পারে। এখন সমস্যা হচ্ছে, দেখুন ভিডিও করতে গেলে
তার তো ইকুইপমেন্ট কিছু লাগে, যেমন একটা অন্তত ভালো একটু ফোন লাগে এখনকার দিনে, ক্যামেরা ট্যামেরা না হলেও একটা ভালো ফোন লাগে। কারণ আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি অনেকটা দূরে, প্রায় ধরুন 25 কিলোমিটার ডিস্টেন্স। তো সেখান থেকে প্রতিদিন একটা ভিডিও করবে বা যেভাবেই যা করুক, একদিন দুদিন অন্তর ভিডিও করবে, আমার কাছে আসবে, সেটা এডিট করবে, সেটা তো পসিবল নয়। তো তার জন্য ওকে ওই জিনিসটা আগে শিখতে হবে। বলবো কি, আপনারা কোশ্চেন করতে করতে এই জাস্ট মানে আজকে যেদিন শুট হচ্ছে ভিডিওটা, হয়তো ছাড়বো একদিন পরে, তো আজকের ডেটেই ও একটা ভিডিও, ফার্স্ট ভিডিও, যেটা অনেকদিন আগে তৈরি করা ছিল, কিন্তু এডিটিং এর জন্য, সময়ের জন্য, আমরা তো দেখলেন যে দুর্গাপুজোর আগে আমার মেয়েকে নিয়ে, বর্ণিতাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। আমরাই যে একটু সময় দেবো, ওকে ভালো করে শিখিয়ে দেবো, তার উপর ওর একটু শারীরিক প্রবলেম হয়েছিল, তার জন্য ডাক্তার এখন দেখানো হলো। সেটা তো হচ্ছে কয়েকদিন ধরে, মানে সবটাই তো জড়িয়ে, তার উপর পলির যে শ্বশুর মশাই মারা গেলেন, সেখানে অতগুলো দিন মানে মা গিয়ে, আমার শাশুড়ি মা গিয়ে পলিদের বাড়ি ছিলেন। তো সুমিতাকে, সেই জন্য সুমিতাকে বাড়ির সমস্ত কিছু কাজকর্ম দেখাশোনা সবকিছু করতে হচ্ছিল, এগুলো তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, তো আজকের ডেটেই ওর একটা ভিডিও আপলোড হয়েছে। ওর চ্যানেলের নামটা আপাতত দেয়া আছে সুমিতাস ক্রিয়েশন, এই নামে দেওয়া আছে। তো একটাই ভিডিও আপলোড হয়েছে, দেখবেন ওর ফার্স্ট ভিডিওটা, যদি আপনাদের ভালো লাগে। খুব সুন্দর একটা আঁকাও এঁকে দিয়েছে, আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ওর পাশে থাকবেন। সুমিতা ভালোই শিখে গেছে, তো এখনো পর্যন্ত শিখছে, আমাদের বাড়িতে কদিন আছে, ওকে ভালো করে শিখিয়ে দিচ্ছি যাতে ও ঠিকঠাক ভাবে ব্লগ বা ওর যে আর্ট, ওর যে ক্রিয়েশন, ওগুলো সব আপলোড করতে পারে। আর এই সুমিতাস ক্রিয়েশন নামটা মানে ঠিকই আছে, কিন্তু আমার যেন একটুখানি মানে ঠিকঠাক লাগছে না। আমরাই সবাই মিলে বসে ঠিক করেছি, কিন্তু যদি আরেকটু ভালো হয়, মানে সরল স্বাভাবিক হয় আর কি। আপনাদের কিছু যদি মতামত থাকে যে চ্যানেলের নামটা এইটা হলে ভালো হয়, একটু সাজেশন দিয়ে কমেন্ট একটু লিখে দেবেন, তাহলে আমি সুমিতাকে দেখাবো। সুমিতার যদি পছন্দ হয় তাহলে ও নামটাকে চেঞ্জ করবে। আপাতত প্রথম দিক তো অসুবিধা কিছু নেই। এই যে কোশ্চেনটা, এটা দু একজন করেছেন, এটা কিন্তু বেশি লোক করেননি। তাও মানে আমরা এই কোশ্চেনটাকে নিয়েছি উত্তরটা দেওয়ার জন্য, কারণ না মানে এই কোশ্চেনের উত্তরটা মানে সবারই জানার দরকার। হয়তো কখনো কখনো মনে হয় আমরা বলি না। কোশ্চেনটা হচ্ছে, বুবলু এত দুষ্টুমি করে, আমাদের ভিডিওতে আপনারা কন্টিনিউ দেখেন যে বুবলু কন্টিনিউয়াস দুষ্টুমি করে, যেটুকু টাইম ও শুয়ে থাকে সেইটুকু টাইম চুপচাপ, বাকি ওর পায়ের কোনো বিরাম নেই, পায়ের হাতের কিছু না কিছু ও করছে। তো তার জন্য এক বা দুজন দিদিভাই লিখেছেন যে এত তো দুষ্টুমি করে, ওকে বোর্ডিং এ বা কিন্ডারগার্টেন স্কুলে বা কোথাও একটা দিয়ে দিচ্ছ না কেন? এত দুষ্টুমি করছে, ওকে তো এটিকেট এগুলো সব শেখাতে হবে, ম্যানার্স শেখাতে হবে, এইসব ব্যাপার। তো সেটার উত্তরটা দিই, আমরা চাইলে দিতে পারি। প্রথম কথা হচ্ছে চাইলে দিতে পারি, আমরা দেব না, কারণ শৈশব বলেও তো একটা ব্যাপার আছে। এই মাত্র 2 বছরের বাচ্চা, এই 2 বছরের বয়স হয়েছে, তো বাড়ি কি, মা বাবা কি, কিছুই তো ছিল না। এই জাস্ট ও কথা বলতে শিখেছে, একটা দুটো করে কথা বলছে, একটু কোনোটা একটু বড় বলছে, কোনোটা আদো কথা বলছে। তো একটু শৈশবটা ঠিকঠাক হোক না। আরো যদি 1 বছর পরেই ভর্তি করি, বা 1 বছর কি 2 বছর পরেই যদি ভর্তি করি একটু ভালো স্কুলে, তো আমাদের না এটা নিয়ে কোনো অসুবিধা হয় না, বরঞ্চ ভালো লাগে। বর্ণিতা তো বড় হয়ে গেছে, বুবলু এখন মানে সকলের চোখের মনি। আমি যদি আমার বাবাকে গিয়ে বলি না যে বাবা এ দুষ্টুমি করছে, কে গিয়ে কোনো স্কুলে বা বোর্ডিং এ বা কিন্ডারগার্টেন স্কুলে আপাতত দিই, মানে কি বলবো, বিরাট ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারছেন তো? এরকম ব্যাপার, মাকে, ঠাকুমাকে, ও পিসি দিদাকে, যাকেই বলি আর কি। তো সেই জন্য আপাতত আমাদের মাথায় এরকম কোনো চিন্তা ভাবনা নেই। একটু বড় হোক, তারপর তো লেখাপড়া সারা জীবন করতে হবে। তার মাঝখানে ওর দিদি, ওর মা সবাই কিন্তু ওকে পড়তে বসায়, ওর বই আছে, একটা আধা করে বলছে, যেভাবে বর্ণিতাকে ওর মা শিখিয়েছিল। এখন বর্ণিতা দায়িত্ব নিয়ে, মানে ওর মা পড়াতে গেলে বলবে যে আমি দায়িত্ব নিচ্ছি, আমি পড়াবো, তোমার থেকে ভালো পড়াবো। তো দেখেও ভালো লাগে। তো বেশ সুন্দর করে বুঝিয়ে রাগ করে, মানে দিদি যে ব্যাপারটা, মানে মায়ের মতো করে একদম সুন্দর করে ওকে পড়ায়। তো 1 বললে ও 2 থেকে শুরু করে, দাগ টানতে বললে গোল পাকায়। আমরা তো হেসে আলা। যা হোক, কিছু অ্যাক্টিভিটি করে। আপনারা যে কথাটা বলেছেন, এটাতে কিন্তু আমাদের কোনো মনে মনে রাগ বা অন্য কিছু হয়নি, কারণ আমরা জানি আমাদেরকে ভালোবাসেন বলেই আপনারা এরকম উপদেশ দিচ্ছেন। কিন্তু আর কিছুদিন যাক, তারপরে না হয় স্কুলে দিলাম। তারপরে কোশ্চেন হচ্ছে, আমাদের কি কোনো প্রবলেম হয় না? আমরা এত হাসি খুশি থাকি কি করে? প্রতি ভিডিওতেই মানে সকলে দেখেন যে আমরা হাসি খুশি আছি, বিভিন্ন জিনিস নিয়ে, ছোট ছোট জিনিস নিয়ে আমরা ভালো আছি। তো কি করে আছি? আমাদের কি প্রবলেম হয় না? সকলের বাড়িতে এত প্রবলেম,
আমাদেরও প্রবলেম হয়। প্রত্যেকের আপনাদের যেমন প্রবলেম আছে বাড়িতে, সেরকম আমাদেরও প্রবলেম হয়। আমরা কি করি, চেষ্টা করি সেই সব প্রবলেম গুলোকে কাটিয়ে উঠে হাসি খুশি ভাবে থাকার। এবার দেখুন আমাদের বাড়িতে আছে কে কে আছেন, তো আমার পিসিমা, মা বাবা, আর এই যে আমরা। তো আমাদের নিজেদের মধ্যে যদি আমরা ঠিকঠাক ভাবে থাকতে পারি, এর থেকে বড় সুখ কি আছে। এই যে কাজটা করছি বাড়িতে থেকে, সকলকে নিয়ে একসঙ্গে থেকে, আমাদের কাজটার মধ্যে আমরা আনন্দ পাই। তো কিছু কিছু সমস্যা হয়, সমস্যা হলে সেগুলোকে চেষ্টা করি হ্যান্ডেল করে নেয়ার। অনেক ছোট ছোট জিনিস আছে, সেই সব জিনিসগুলোকে যদি আমি গুরুত্ব দিতে যাই তাহলে কিন্তু বিরাট সমস্যা হয়ে যাবে। ছোট ছোট কিছু জিনিস যেগুলো হয়তো প্রবলেম হতে পারে, সেগুলোকে আগে থেকেই আমি সলভ করার চেষ্টা করি। আর 2 নম্বর হচ্ছে কিছু কিছু জিনিস আমি গুরুত্ব দিই না, যাতে সেই সব প্রবলেম গুলো না অ্যারাইজই হয় না। আর সমস্যাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি না করে ভালো জিনিসগুলোকে নিয়ে একটুখানি বেশি কথা বলি, বেশি মেলামেশা করি বা ওগুলোকে ইগনোর করি, যার জন্য বেশিরভাগ সময়টা আমাদের ভালো কাটে। আর একটা কোশ্চেন আছে, এই উত্তরটা তো আমরা এর আগে যে কিউএনএ ভিডিও করেছি তাতেও দিয়েছিলাম। মানে এটা তো প্রায়ই আমাদের কাছে প্রশ্নটা আসে যে আমাদের বাড়িটা দেখে, যে আমাদের ইউটিউবের টাকায় কি এত বড় বাড়ি তৈরি। মানে এটা বিরাট কোশ্চেন যে এত বড় বাড়ি ইউটিউব থেকে কত লক্ষ লক্ষ টাকা কামায়, করবে কি করে এরা এরকম বাড়ি ইউটিউব থেকে না টাকা পেয়ে এসব করলে। তো বলি, আমাদের চ্যানেল আমরা খুলেছি 2020-তে যখন লকডাউন হলো, মার্চের মনে হয় 21 তারিখ বা এরকম কিছু লকডাউন পড়েছিল, হতে পারে কিছু মিস্টেক, মার্চ মাসে পড়েছিল এটুকু মনে আছে। আর আমাদের চ্যানেল খোলা হয়েছে, আর আমরা চ্যানেলের ফার্স্ট ভিডিও দিয়েছি এপ্রিল মাসের 12 তারিখ এরকম হবে। আর আমাদের বাড়ি কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা গৃহপ্রবেশ করেছি। 2018 থেকে শুরু হয়েছিল, 2019-এর শেষের দিকে আমরা গৃহপ্রবেশ করেছি। তখন অলরেডি আমাদের নিচের ফ্লোরটা যতটা দেখছেন ততটাই হয়ে গেছিল, তারপরে ওপরটাও হয়ে গেছিল। মানে আমরা টানা দোতলা বাড়ি করেছি। এটা আমাদের একটা জমি ছিল ছোট, আর পাশে আপনাদেরকে হয়তো দেখিয়েছিলাম কোনো ভিডিওতে যে আমাদের পুরনো যে টালির বাড়িতে আমরা মানুষ হয়েছি ছোটবেলা থেকে। তো এটা জমি ছিল, তো জমিতে আমরা টানা দোতলা বাড়ি করেছি। ওপরটা পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে ঢালাই হয়ে গেছিল, সবকিছু হয়ে গেছিল, দরজার ফ্রেম এগুলো বসানো হয়ে গেছিল, ঘরের পুট্টি হয়ে গেছিল। তারপর চ্যানেল খোলার পর যে ফিনিশিং এর কাজ, সেটা কিন্তু চ্যানেল খোলার পর ধীরে ধীরে টাকা পয়সা যেমন যা আর্নিং হয়েছে সেইভাবে আস্তে আস্তে আমরা করেছি। তার মানে এটাই বোঝায় যে আমাদের কিন্তু চ্যানেল খোলার আগেই আমাদের বাড়ি হয়ে গেছিল ম্যাক্সিমাম কাজটা। আর লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে কিভাবে আমাদের সংসার চলে। আপাতত দেখুন, আমার বাবার কথা বলি যে আমাদের সোর্স অফ ইনকাম আপাতত দুটো। সেটা হচ্ছে আমার বাবা একটা কাজ করে আর আমরা সবাই মিলে কাজ করি। মানে আমি, কৃষ্ণা বা আমার মাও থাকে, ফুল ফ্যামিলি মিলে একটা কাজ করি। আমার বাবা একটা কাজ করে। বাবার ডিউটির কোনো বিকল্প কিছু নেই, একবারে রাত্রি 12টা পর্যন্ত, আর এদিকে সকাল 7টা থেকে শুরু। মাঝখানে 2 ঘন্টার জন্য বাড়ি আসেন 3:30-র সময়, আবার 4:30-5টার সময় আবার দোকান চলে যান। আমাদের যে সেলুন আছে, এইটা হয়ে গেল একটা রোজগার। আর একটা রোজগার আপাতত, সেটা হচ্ছে আমরা এই যে ইউটিউবের চ্যানেলে কাজ করছি, আমরা সবাই মিলে যে ভিডিও আপলোড করছি, যেগুলো করছি, সারা দিন এতে সময় চলে যায়। তো এটাতেই আমাদের সংসার চলে। আর এর মাঝখানে একটা কথা বলি, যেটা আপনাদের জানাটা খুবই দরকার, সেটা হচ্ছে আমরা যেটা রোজগার করি সেটা আমাদের মোটামুটি চলে যায়, কিন্তু বিরাট ভাবে অনেক কিছু করব বা অনেক কিছু এইটা করে ফেললাম সেইটা করে ফেললাম। আপনারা হয়তো অনেক ভিডিওতে অনেকের চ্যানেলে দেখেছেন তারা অনেক কিছু করে ফেলছে। এই খরচাগুলো না থাকলে হয়তো আমরা আরো মানে তাড়াতাড়ি বাড়ি কমপ্লিট করে ফেলতাম বা আরো কিছু হয়তো করতে পারতাম, কিন্তু কেন পারি না তার কারণ একটা, সেটা হচ্ছে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি এই যে ভিডিও করার জন্য, বিশেষ করে আমরা যেসব জিনিস ব্যবহার করি, ক্যামেরা, এই যে মোবাইলটায় শুট হচ্ছে এইটা, কম্পিউটার বা ল্যাপটপ, যেসব জিনিসগুলো ইউজ করি সেগুলো না খুব কস্টলি। মানে এই ভিডিও করার আগে আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি, কৃষ্ণার তো ছেড়ে দিন, মানে আমিও স্বপ্নে ভাবিনি যে এসব জিনিসগুলো আমরা কোনোদিন হাত দিতে পারবো, ব্যবহার করতে পারবো। কিন্তু আমাদের এই কাজের তাগিদে আমাদেরকে সেই জিনিসগুলোকে কিনতে হচ্ছে, আর সেগুলো খুব দামি। যেমন ধরুন ক্যামেরা, আপনারা একটু জেনে অবাক হবেন, আমাদের এইসব চ্যানেলগুলোতে যে ক্যামেরাগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে কোনোটা ধরুন 2 লাখ, 3 লাখ, 4 লাখ, যে যেমন পারে, যার যেমন মানে টাকা পয়সা রোজগার হয় সেইভাবে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ এই লেভেলের ক্যামেরা ইউজ হয়। তারপর তো ধরুন আইফোনে শুট হয়, তারপর যে ল্যাপটপ গুলো অ্যাপেলের সব ল্যাপটপ ইউজ হয় সেগুলো ধরুন 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ এরকম সব দাম।
তো সেই জিনিসগুলো আমরা একবারে কিনতে পারি না, কারণ আমাদের দেখছেন যে বাড়ি ঘর বা সংসার চালানো এটা ওটা অনেক কিছু খরচা থাকে। তো সেগুলো আমরা একবারে কিনতে পারি না, এগুলো ইএমআই তে কিনি। আমরা বরাবর যবে থেকে আমাদের একটাও ক্যামেরা কেনা শুরু হয়েছিল, প্রথম ক্যামেরা আমরা কিনেছি আমাদের 80টা না 86টা ভিডিও আপলোড করার পর, মোবাইল দিয়ে শুট করে ভিডিও করতাম প্রথম দিকে আমাদের যে রান্নার চ্যানেল আছে। তো তারপর ব্লগ চ্যানেলটা তো 1 বছর পরে খোলা হয়েছে। তো তারপর যে আমরা ক্যামেরাটা কিনেছিলাম সেটা 55,000 টাকা দাম ছিল। তো সেইটা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যা যা ক্যামেরা ইউজ করছি বা ল্যাপটপ ব্যবহার করছি, এগুলো সব হচ্ছে ইএমআই তে আমরা কিনি। 10,000, 12,000, 15,000 এরকম সব ইএমআই প্রত্যেক মাসে সেগুলোকে শোধ করতে হয়। আবার ধরুন 3 বছরের জন্য লোন নিলাম, সেটাকে শোধ করলাম, করে আবার আরেকটু ভালো জিনিস ব্যবহার করার জন্য আবার একটা নতুন কোনো ইকুইপমেন্ট কিনলাম। এইভাবেই আমাদের চলছে একদম প্রথম থেকে, যার জন্য আমাদের ক্ষেত্রে একটুখানি অসুবিধা হয়ে যায় যে সবকিছু ঠিকঠাক ভাবে চালানো, একটু চাপের মধ্যে আমরা চালাই, তারই মধ্যে ঘোরা বেড়ানো সবকিছুই করি। তো তার জন্য হয়তো বিরাট কিছু করতে পারি না, কিন্তু যেভাবে আছি আমরা খুশি আছি। আর এইসব কোশ্চেনের উত্তরগুলো আপনাদেরকে দিলাম। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। নমস্কার।